প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু আওয়ার এশিয়াস একাডেমি। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা থেকে গণিতের যে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রটি আছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করব এবং করে রেখেছি কিছু, যেগুলো হয়তো করা থেকে তোমরা বুঝতে পারবে, সেগুলো করে রেখেছি। আর কিছু অঙ্ক আমি লাইভ করে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অনেক সময় করা থাকলে পরপর স্টেপ তোমরা বুঝতে পারো না, তাই আমি ঠিক করছি যে কিছু করে রাখছি যাতে সময়টা বাঁচে, আর কিছু যেগুলো না করে দেখালে তোমরা বুঝতে পারবে না সেগুলো আমি লাইভ করে দেখাবো। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন আছে, দেখো একের দাগ। সায়ন তার 25 টাকার 16% এবং তীর্থ তার 60 টাকার 15% চাঁদা দিল, কে বেশি টাকা চাঁদা দিল? দেখো, সায়ন দিচ্ছে 25 টাকার 16%, তার মানে 25 টাকার 25 গুণিত এর থাকলে গুণ চিহ্ন হয়, 25 গুণিত 16% মানে 16/100। তোমরা নিশ্চয়ই জানো যে পার্সেন্ট থাকলে 100-র মধ্যে 16 ভাগ, অর্থাৎ 16/100 দিয়ে দেখো 25-এ 100 কাটলে 4, 4-এ 16কে 4 দিয়ে কাটলে থাকছে 4, তাহলে হচ্ছে 4 টাকা। তীর্থের 60 টাকার 15% সমান 60 গুণিত 15/100, তাহলে জিরোই জিরোই দেখো কাটছে। 5 দিয়ে 15কে 3, 2 আর 2 দিয়ে 6কে কাটলে 3, তাহলে হচ্ছে 3 গুণিত 3 সমান 9 টাকা। অর্থাৎ তীর্থ বেশি টাকা চাঁদা দিয়েছে, কারণ সায়ন দিচ্ছে 4 টাকা, তীর্থ দিচ্ছে 9 টাকা। এরপর দেখো 2-এর কোশ্চেনটা আছে, এই যে রাশিমালাটা আছে বীজগণিতিক সংখ্যামালা, তাতে x সমান 1 বসিয়ে মানটা বের করতে বলছে। তাহলে এই এক্সের জায়গায় সব জায়গায় 1 বসবে, যেখানে যেখানে এক্স আছে। তাহলে দেখো 9x⁴ মানে 9 1 পাওয়ার 4 মাইনাস 6 1 পাওয়ার কিউ মাইনাস 7 × 1 + 2 সমান, দেখো 1⁴ মানে 9 হবে, কারণ 6 1³ মানে 1, তাহলে 6 × 1 মানে 6, তাহলে 6 মাইনাস 7 + 2, যা চিহ্ন আছে চিহ্ন একই থাকবে, চিহ্ন কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো 9 আর 2-এ হচ্ছে 11 আর 6 7-এ হচ্ছে 13, তাহলে 11 - 13 সমান -2। অ্যান্সার হচ্ছে অপশন ডি এরটা। এরপর আছে দেখো 3-এর দাগের কোশ্চেন, যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x + 4 একক, তার ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু স্কোয়ার, তাহলে বাহু যদি দেওয়া আছে x + 4, তার মানে ক্ষেত্রফল হবে x + 4 এর হোল স্কোয়ার। দেখো এই যে স্কোয়ার, এটা হচ্ছে a + b এর হোল স্কোয়ারের সূত্রে ফেলতে হবে। a + b এর হোল স্কোয়ার মানে a স্কোয়ার, এটা a এটা b, যদি ধরি a তাহলে x² + 2ab, তার মানে 2 × x × 4 + 4 স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে x²। 4-এর 2-এ গুণ করলে 8x + 16 বর্গ একক। এরপর 4-এর দাগ আছে, দেখো যে সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত নির্ণয় করতে বলেছে। যদি বহিঃকোণ দেওয়া বহুভুজের, তাহলে বাহু সংখ্যা নির্ণয় করতে গেলে 360কে যত বহিঃকোণটা দেওয়া থাকবে তত দিয়ে ভাগ করতে হবে, মানে 360/60, তাহলে হচ্ছে অ্যান্সার হবে 6। আবার যদি বাহু সংখ্যা দেওয়া থাকে, বহিঃকোণের পরিমাণ নির্ণয় করতে হয়, তাহলেও 360কে যেই বাহু সংখ্যা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে, মানে 360/n, তাহলে হবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো অ্যান্সার হচ্ছে 6 বিয়েরটা। এরপর 5-এর দাগ, একটি সিকি, একটি আধুলি ও একটি মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করতে বলেছে। 1 সিকি মানে 25 পয়সা, আধুলি মানে 50 পয়সা, মুদ্রা মানে হচ্ছে 100 পয়সা। তাহলে দেখো 25 মানে এগুলোকে সব একই এককে আনতে হয় অনুপাতে নিতে গেলে, তাহলে 25 50 100, এটা সবকে 25 দেখো দিয়ে ভাগ হবে। 25কে 25 দিয়ে ভাগ করলে 1, 50কে 25 দিয়ে ভাগ করলে 2, আর 100কে হচ্ছে 25 দিয়ে ভাগ করলে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 1:2:4। এরপর আছে 6-এরটা, শূন্যস্থান পূরণ করো। একটি সরল রেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরল রেখা পর্যন্ত যে সকল রেখাংশ অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কতটা কী হবে? দেখো মনে করো এটা একটা রেখাংশ, সরল রেখা নিচ্ছি, তার বহিস্থ বিন্দু মনে করো এটা, এখান থেকে আমি এইখান পর্যন্ত বা সরলরেখা পর্যন্ত যে সকল রেখা টানছি, দেখো যাই টানি আমরা এরকম করে, তার থেকে সব থেকে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে কিন্তু যেইটা লম্ব দৈর্ঘ্য, মানে এখান থেকে যে 90 ডিগ্রি যে দৈর্ঘ্যটা, সেটাই হচ্ছে সব থেকে ছোট। এছাড়া এপাশে যেখানেই টানি না কেন সেগুলো কিন্তু সবই বড় হবে, ক্ষুদ্রতম হচ্ছে লম্ব দৈর্ঘ্য, মনে রাখবে। এরপর আছে দেখো 2-এর দাগের 1-একটা, 3 সেমি, 5 সেমি ও 8 সেমি দীর্ঘ বাহু বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন কি সম্ভব? উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। দেখো আমরা ত্রিভুজ অঙ্কন করতে গেলে ছোট বাহু দুটির যোগফল বড় বাহুটির থেকে
বেশি হতে হয়। যেমন মনে করো এখানে ছোট বাহু হচ্ছে 3 আর 5, 3, 5 হচ্ছে ছোট 8-এর থেকে, তাহলে এই 3, 5 এই বাহু দুটির যোগফল যদি 8-এর থেকে বেশি হতো তাহলে ত্রিভুজটা আঁকা যেত। যেহেতু ছোট বাহু দুটির যোগফল বৃহত্তম বাহুর থেকে বেশি নয়, সমান, দেখো সমান হচ্ছে, তাই 3টি বাহু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। সমান হলেও সম্ভব হবে না, ছোট হলেও সম্ভব হবে না, যদি বড় হয় তবেই কিন্তু সম্ভব হবে। যোগফল, ছোট বাহু দুটির যোগফল বড় বাহুর থেকে বড় হতে হবে, মনে রাখবে। এরপর 2-এরটা এক্স প্লাস 1/x সমান -1 হলে x³ -1 এর মান নির্ণয় করতে বলেছে। যোগ করতে হবে। দেখো যোগ করতে গেলে ভগ্নাংশের যোগ মানে আগে লসাগুটা নিতে হয়। এখানে এক্স, এই এক্স গুণ করলে হচ্ছে x², যেহেতু এক্সের নিচে কিছু নেই তার মানে 1 ধরতে হবে, তাহলে x² + 1 = -1, x² + 1 এই এক্সটা এদিকে যাচ্ছে তাহলে -x, x² + 1 = -x, এই -xটা এপাশে আনতে হবে, x² + 1 + x = 0। এবার সাজানো হচ্ছে, দেখো x² + x + 1 = 0। এবার x³ -1 মানে a³ - b³ এর সূত্রে পড়বে। উৎপাদকে বিশ্লেষণের সূত্রে ফেলতে হবে, দুটো সূত্র আছে কিন্তু উৎপাদকে বিশ্লেষণের সূত্রে ফেলতে হবে যে a - b × a² + ab + b² এই সূত্রে পড়বে। লিখে দিচ্ছি আমি সূত্রটা, a³ - b³ যদি হয় তাহলে a - b² + ab + b² এই সূত্রে পড়বে, এই সূত্রে পড়বে। তাহলে এই সূত্রটা অনুযায়ী দেখো এখানে a মানে x, b মানে 1, তাহলে এ জায়গায় a মানে হচ্ছে x, b মানে হচ্ছে 1, তাহলে এ জায়গায় x বসবে, b এর জায়গায় 1 বসবে। তাহলে a - b মানে x - 1, a² মানে x², ab মানে x × 1, তাহলে x × 1 মানে x হয়, আর b² মানে 1² মানে 1। এখানে দেখো x - 1 থাকছে, আর এখানটা x² + x + 1 = 0 মানটা বের করেছি আমি, তাই এই জায়গাটা এই যে এই মানটা এখানটায় 0 বসছে। তাহলে 0 সাথে যদি যা কিছুই গুণ করি 0 দিয়ে তাহলে পুরো মানটা 0 হয়ে যায়, তার মানে অ্যান্সার হচ্ছে 0। এরপর দেখো 3-এর দাগ, দুটি সংখ্যার যোগফল 10 এবং অন্তর 4 হলে সংখ্যা দুটি লিখতে বলেছে। ধরি প্রথম সংখ্যাটি সমান a, দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে b ধরে নিচ্ছে। তাহলে প্রশ্নানুসারে দেখো দুটি সংখ্যার যোগফল 10 বলেছে, তাহলে a + b = 10, আর a সমান এই বিটাকে পাশে আনছি 10 - b। প্রশ্নানুসারে আবার দেখো বলেছে বিয়োগফলও হচ্ছে 4, অন্তর 4 মানে a - b = 4, তাহলে দেখো বাই a সমান এই বিটা পাশে আনছি 4 + b, তাহলে এই এর জায়গায় এখানে যে মানটা বের করেছি 10 - b এটা বসাচ্ছি, তাহলে 10 - b -4 - b মানে এই যে 4 + b এগুলো সবে পাশে আনছি সমান 0, এর জায়গায় 10 - b বসিয়ে পাই, এই যে 1 নম্বরটা বসিয়ে পাই। তাহলে 10 - 4 দেখো হচ্ছে এইটার সাথে এটা বিয়োগ করলে 6, -b - b দুটোই যদি আলাদা একই চিহ্ন থাকে তাহলে আমরা জানি যোগ হয়, চিহ্নটা রয়ে যায়। মনে করো যদি এটা প্লাস এটা প্লাস থাকতো তাহলে b এ যোগ হয়ে 2b হতো, চিহ্নটা প্লাস হতো, কিন্তু এখানে যেহেতু -b - b আছে, একই চিহ্ন আছে, তাহলে মাইনাস চিহ্নই থাকবে আর দুটো যোগ হয়ে 2b হবে সমান 0। -2b সমান -6, মাইনাসে মাইনাসে কেটে যাবে, 2 6 কাটছে, তাহলে b সমান 3। অর্থাৎ a সমান দেখো এখানে ছিল 10 - b, তাহলে b এর জায়গায় 3 বসাচ্ছি, 10 - 3 = 7, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে 7 ও 3। দেখো একবার পুরো অঙ্কটা দেখে নাও। এরপর আছে 4-এরটা, 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে একজোড়া কোণ লেখো যারা পরস্পর সম্পূরক কোণ, এবং 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে একজোড়া কোণ লেখো যারা পরস্পর পূরক কোণ নয়। প্রথমটা আছে দেখো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে একজোড়া কোণ যারা পরস্পর সম্পূরক, সম্পূরক মানে দুটির যোগফল হচ্ছে 180 হতে হবে। তাহলে 0 থেকে 180-র মধ্যে যে কোনো কোণ নিতে পারো যাদের যোগফল 180 হবে। আমি নিচ্ছি 100 + 80 বা 110 + 70, যাই হবে সেটা কিন্তু নিয়ে যোগফল যেমন সম্পূরক হয় এটা দেখতে হবে। এরপর বলছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে একজোড়া কোণ যারা পরস্পর পূরক কোণ নয়। পূরক কোণ মানে হচ্ছে দুটি কোণের যোগফল যাতে 90 ডিগ্রি হয়। এখানে দেখো আমি নিচ্ছি 60 ডিগ্রি আর 65 ডিগ্রি, এদের যোগফল হচ্ছে 125 ডিগ্রি, তার মানে 90 ডিগ্রি নয়, তাহলে পরস্পর পূরক কোণ নয়। আরেকটা নিচ্ছি 50 ডিগ্রি 20 ডিগ্রি, এরা হচ্ছে 70 ডিগ্রি মানে 90 ডিগ্রির থেকে কম, 90 ডিগ্রি নয়, তার মানে এটাও পরস্পর পূরক কোণ নয়। তার মানে 90 ডিগ্রির থেকে বেশি হলেও পূরক কোণ হবে না, 90 ডিগ্রির থেকে কম হলেও পূরক কোণ হবে না, এরকম কোণ নিতে হবে। এরপর আছে 5-এরটা,
একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 3:5 এবং অপর একটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি? দেখো, বেশি মিষ্টি মানে যেই শরবতে সিরাপের পরিমাণ বেশি থাকবে সেটা হচ্ছে বেশি মিষ্টি হবে। তাহলে সিরাপ হচ্ছে প্রথমটা, দেখতে হবে কোনটায় সিরাপের পরিমাণ বেশি আছে। তাহলে জলের পরিমাণটা সমান করতে হবে। এখানে 5, এটা 7, এই দুটো যদি সমান করি, জল সমান করলে কাতে বেশি সিরাপ আছে বোঝা যাবে। তাহলে 5 আর 7 সমান করতে গেলে এটাকে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে 35 হবে, এটা পুরোটাকে 5 দিয়ে গুণ করলে 35 হবে। তার মানে এইখানটাকে 7 দিয়ে গুণ করতে হবে, 3কে 7 দিয়ে, 5কে 7 দিয়ে, আর এইটাই 4কে 5 দিয়ে, 7কেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো, 3কে যদি 7 দিয়ে গুণ করি 5কে 7 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 21:35। তার মানে জল দেখো 35, এইটা 4কে 5 দিয়ে গুণ করতে হবে, 7কেও 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4 5 20:35। মানে দেখো জলটা সমান হয়ে যাচ্ছে 35। সিরাপ দেখো এক হচ্ছে প্রথমটা 21, এটা 20, তার মানে সিরাপ বেশি কায় থাকছে, জল সমান করলে সিরাপ বেশি থাকছে প্রথম শরবতে। তার মানে প্রথম শরবতের যেহেতু দ্বিতীয় শরবতের তুলনায় সিরাপ বেশি, তাই প্রথম শরবতটি হচ্ছে বেশি মিষ্টি। এরপর 6 দাগ, যদি নির্দিষ্ট পরিমাণ জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, তবে ওই বরফ পুনরায় জলে পরিণত হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে হিসাব করতে বলেছে। দেখো, ধরি জলের আয়তন 100 একক হলে বরফের আয়তন হবে 100 + 10 একক, মানে হচ্ছে 110 একক, যেহেতু 10% বৃদ্ধি পায় জল জমে বরফ হলে। এবার 100 একক বরফ গলে জল হলে আয়তন কমবে, তাহলে 110টা 100 হবে, তার মানে আয়তন কমবে হচ্ছে 10 একক। শতকরা হ্রাসের হার, তাহলে 10 একক কমছে কত থেকে? 110 থেকে, তাহলে 10/110 × 100, তাহলে 0 কেটে যাবে, উপরে হচ্ছে 100/11। 100/11কে পূর্ণ ভাঙলে হচ্ছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। 100কে 11 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 9 11 99 থাকছে 1, তার মানে 9 পূর্ণ যেটা ভাগফল সেটা পূর্ণ, যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে 9 পূর্ণ 1/11%। তার মানে আয়তন শতকরা হ্রাস, শতকরা যেহেতু আছে দেখো 9 পূর্ণ 1/11 একক হবে, পার্সেন্ট দেওয়া চলবে না যেহেতু শতকরা লিখছি। যদি তোমরা লেখো আয়তন হ্রাস পাবে সমান 9 পূর্ণ 1/11%, এটাও কিন্তু লেখা চলবে। এরপর আছে দেখো 3 দাগ, প্রথম কোশ্চেন আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে, 42% গণিতে এবং 17% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 115 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে দেখো, উভয় বিষয়ে ফেল করেছে 17%, মানে ইংরেজিতেও ফেল করেছে আবার গণিতেও ফেল করেছে 17%। তাহলে আর ইংলিশে ফেল করেছে মানে শুধু ইংলিশে, সে অঙ্কেও করতে পারে বা শুধু ইংলিশেও করতে পারে। তাহলে ইংরেজিতে ফেল করেছে কত আছে? 52%। তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে, দেখো উভয় বিষয়ে ফেল করেছে 17%, তাহলে শুধুমাত্র ইংলিশে ফেল করেছে 52 থেকে 17 বিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার হচ্ছে 35%। গণিতে ফেল করেছে দিয়ে আছে 42%, শুধুমাত্র গণিতে ফেল করেছে কি করতে হবে? সেটাও 42 থেকে 17 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে 25%। তাহলে মোট ফেল করেছে দেখো 35 + 17 + 25, এগুলো হচ্ছে এই যে এগুলো, এরা কিন্তু মোট ফেল করেছে। শুধু 17টা বাদ দিচ্ছি কারণ উভয়ে ফেল করছে। 17 + 35 শুধুমাত্র ইংলিশে আবার শুধুমাত্র গণিতে। তাহলে দেখো 35 + 17 + 25 হচ্ছে 77%। উভয় বিষয়ে পাশ করেছে, তাহলে কত হবে? 77% যদি ফেল করে, উভয় বিষয়ে পাশ করবে 100 থেকে 77 বিয়োগ করতে হবে, মানে হচ্ছে 23%। তাহলে 23 জন উভয় বিষয়ে পাশ করে যখন পরীক্ষার্থী সমান 100 জন। একজন উভয় বিষয়ে পাশ করে যখন পরীক্ষার্থী সমান 100/23 জন, ঐখিক নিয়ম। তাহলে 115 জন উভয় বিষয়ে পাশ করবে যখন 100/23 × 115 জন। এবার 115কে 23 দিয়ে কাটতে হবে, তাহলে দেখো 3 5 15, 5 দিয়ে যদি 23কে গুণ করি 115 হয়, তাহলে কাটলে হচ্ছে 5, তাহলে 100 × 5 মানে 500 জন। তাহলে মোট পরীক্ষার্থী হচ্ছে 500 জন। তাহলে দেখো পুরো অঙ্কটায় ফেল কত করেছে? উভয় বিষয়ের সাথে শুধু ইংলিশে বের করতে হবে কত, শুধু গণিতে কত দিয়ে যোগ করতে হবে, তারপর শুধু পাশ করেছে। এবার যেমন আছে পুরো সেরকম করে করবে, তাহলে হয়ে যাবে। এরপর 2 দাগ, মিশ্রণের অঙ্ক। 2 প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং
15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাতে তামা ও দস্তার অনুপাত কি হবে নির্ণয় করতে বলেছে। দেখো প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দিয়েছে 8:3। তাহলে প্রথম প্রকার পিতলের তামার অংশ হচ্ছে দেখো 8 আপন। এই অঙ্কগুলো তোমরা নিশ্চয়ই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে করেছো, যদিও ডিটেলসে বলার অতটাও দরকার হয়তো হবে না, তবু আমি বলে দিচ্ছি। যেইটা তামা আছে সেইটা লিখতে হবে আপন, এই দুটো যোগ করে লিখতে হবে। তামা আর দস্তার মানে মোট কত আছে তার মধ্যে তামাটা কত আছে। তাহলে 8/8 + 3 = 8/11। এবং দস্তার অংশ তাহলে 3 আছে, দস্তা 3 আপন 8 + 3 তার মানে 3/11, মানে মোট 11, তার মধ্যে 3 অংশ দস্তা আর 8 অংশ হচ্ছে তামা। তাহলে 8/11 তামা, দস্তা হচ্ছে 3/11। এরপর দেখো দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দিয়েছে 15:7। তাহলে দ্বিতীয় প্রকার পিতলে তামার অংশ দেখো, তামা হচ্ছে 15, কত মধ্যে 15 + 7 মানে 15/22, 22-এর মধ্যে 15 হচ্ছে তামা। দস্তা দেখো 7, 7 আপন 15 + 7 তাহলে হচ্ছে 7/22 অংশ। ধরি প্রথম ও দ্বিতীয় প্রকার পিতল যথাক্রমে কি বলেছে যে দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশাচ্ছে। তাহলে 5x এবং 2x এককে মেশাচ্ছে। 5:2-কে অনুপাত যদি তুলি তাহলে 5x আর 2x ধরছি। এটা একটু ভালো করে বুঝবে, আমি একবারে করে দিয়েছি। দেখো প্রথম আর দ্বিতীয় প্রকার পিতল 5x আর 2x অনুপাতে মেশাচ্ছে। তাহলে প্রথম প্রকারের তামা মেশাচ্ছে হচ্ছে 5x এর মধ্যে, তামা কত থাকছে বের করতে হবে। আবার দ্বিতীয় মোট যে তামাটা বের করছি, মানে প্রথমটায় কত তামা নিচ্ছি, দ্বিতীয় থেকে কত, দ্বিতীয় থেকে যখন বের করছি তখন 2x এ করতে হবে। তাহলে প্রথমটা দেখে নাও, প্রথমটা মেশাচ্ছি কত 5x, 5x এর মধ্যে তামা আছে কত 5x × 8/11। আবার দ্বিতীয়টা মেশাচ্ছি দেখো 2x, তাহলে 2x এর তামা কত আছে 2x × 15/22। এখানটা দেখো ভালো করে বুঝবে, প্রথমটা হচ্ছে 5x, 5x × 8/11, দ্বিতীয়টা হচ্ছে 2x, তাহলে 2x × 15/22। এইখানটা দেখো তাহলে 5 আর 8 গুণ করলে 40x/11, 15 × 2 = 30x/22। এবার 11/22 যদি লসাগু করি তাহলে হচ্ছে 22কে 11 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2কে 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে 80x। আর এটা হচ্ছে 22 যেহেতু নিচে আছে, যা আছে তাই থাকবে, এটা হচ্ছে 30x। তাহলে 80x + 30x / 22 মানে হচ্ছে 110x/22। তাহলে দেখো কেটে যাচ্ছে, থাকছে হচ্ছে 5x। এবার মোট দস্তার পরিমাণ দেখো, মোট দস্তাটাও 5x এ কত আছে 2x এ কত আছে। তাহলে 5x এ হচ্ছে দেখো 5x এ থাকছে হচ্ছে প্রথম প্রকারে এই যে 3/11 অংশ। তাহলে 3/11 × 5x, 3/11 × 5x মানে 5x × 3/11। আর দ্বিতীয় প্রকারটা হচ্ছে 2x নিচ্ছে, দেখো দ্বিতীয় কত আছে 7/22, তাহলে 2x × 7/22। এইরকম করলে দেখো 5 3 গুণ হয়ে 15x/11, 7 2x গুণ হয়ে 14x/22। তাহলে 11 22 2, 2 15 30x + 14x, তাহলে হচ্ছে 44x/22। কাটলে দেখো হচ্ছে 2x। তাহলে নতুন প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত হচ্ছে 5x = 2x = 5:2 হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো আছে 3-এরটা, একটি কাজ মেরি ও ডেভিড একা যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিনে ও পরে ডেভিড একা 5 দিনে কাজ করে চলে যায়। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসঙ্গে কাজটি করে তবে কত দিনে কাজটি শেষ করবে। ধরি সম্পূর্ণ কাজটি হচ্ছে 1 অংশ। মেরি দেখো 10 দিনে একটা কাজ করে, তাহলে 1 দিনে করে 1/10 অংশ, 4 দিনে করবে 4/10 অংশ। এই মেরি হচ্ছে 4 দিন কাজ করেছে। এরপর ডেভিড 15 দিনে একটি কাজ করে, তাহলে 15 দিনে করে 1 অংশ কাজ, 1 দিনে করে 1/15 অংশ কাজ, 5 দিনে করে 5 × 1/15 মানে 5/15 অংশ কাজ। কারণ ডেভিড হচ্ছে 5 দিন কাজ করছে। তাহলে দুজনে দেখো মোট মেরি করছে 4 দিন, ডেভিড করছে 5 দিন। মোট কাজ যে এরা করে এতে মোট কাজ করে গেছে দেখো 4/10 আর 5/15 অংশ। 15 10 এটা লসাগু করলে হচ্ছে 30, 10 30 মানে 3, 3কে 4 দিয়ে গুণ করলে 12, 15 30 হচ্ছে 2, 2কে এটা দিয়ে গুণ করলে 10, তাহলে 12 + 10 হচ্ছে 22, 22/30 মানে 11/15, 2 দিয়ে কাটছি তাহলে হচ্ছে 11/15 অংশ। তাহলে অবশিষ্ট কাজ দেখো 11/15 অংশটা কাজ করেছে, অবশিষ্ট কাজ হচ্ছে 1 - 11/15 অংশ সমান 15 - 11/15 অংশ থেকে হচ্ছে 4/15 অংশ। মারিয়া বলছে এসে 4 দিনে কাজটা করে, মানে এই 4/15 অংশ কাজটা মারিয়া 4 দিনে করে, তাহলে 4 দিনে করে 4/15 অংশ কাজ, তাহলে 1 দিনে করবে হচ্ছে 4/15, এইটা আপন 4, এটা আপন 4, আপন 4 মানে 1/4, তাহলে হচ্ছে 4 4 কাটবে 1/15 অংশ কাজ। তাহলে মেরি, ডেভিড ও মারিয়া একত্রে একদিনে কত কাজ করে সেটি চেয়েছে।
মানে কাজটি করলে কত দিনে শেষ করতো, তাহলে একদিনে করে কত দেখো, 1 10 প্লাস 1 15 প্লাস 1 15, মানে হচ্ছে এটা যদি লসাগু করি 30, 10 30 3, 15 30 2, আবার 15 30 2, তার মানে 3 4 5 6 7 30 অংশ। সুতরাং একত্রে তারা সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগাবে 1 ভাজিত 7 30 দিন, মানে 1 ইন্টু 30 7 হবে, উল্টে যাবে 30 7 দিন। 7কে এই 30 7কে পূর্ণে ভাঙতে হবে, 4 7 28, হাতে থাকছে মানে ভাগশেষ হচ্ছে 2, তাহলে 4 শূন্য 2 7 দিন। 4 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলেছে। দেখো তাহলে পাম্পের ক্ষমতা এখানে দিয়েছে, পাম্পের ক্ষমতা, জলের পরিমাণ আর হচ্ছে কত সময় ধরে তুলছে। তাহলে পাম্পের ক্ষমতা, জলের পরিমাণ আর সময়, পাম্পের ক্ষমতা হচ্ছে অশ্ব ক্ষমতা একক, জলের পরিমাণ লিটার, সময়ের একক হচ্ছে ঘন্টা। তাহলে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 জল তুলতে পারে 8 ঘন্টায়। 7 অশ্ব ক্ষমতাযুক্ত পাম্প 63,000 জল তুলতে পারবে কত ঘন্টায় নির্ণয় করতে বলেছে। দেখো পাম্পের এবার সময়ের সাথে পাম্পের ক্ষমতা সম্পর্ক নির্ণয় করতে হবে, আবার সময়ের সাথে জলের পরিমাণ নির্ণয় করতে হবে। পাম্পের ক্ষমতা যদি বেশি হয় তাহলে জল তুলতে কম সময় লাগবে, আবার পাম্পের ক্ষমতা যদি কম হয় তাহলে জল তুলতে বেশি সময় লাগবে। তাহলে পাম্পের ক্ষমতার সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাত, মানে পাম্পের ক্ষমতা বেশি হলে সময় কম লাগছে, পাম্পের ক্ষমতা কম হলে সময় বেশি লাগছে, তার মানে উল্টা হচ্ছে, তাই হচ্ছে ব্যস্ত সম্পর্ক, যেহেতু ক্ষমতা বাড়লে সময় কম লাগে। আবার জলের পরিমাণের সাথে সময়, দেখো যদি জলের পরিমাণ বেশি হয় তাহলে সময় বেশি লাগবে, আবার জলের পরিমাণ কম তুলতে সময় কম লাগবে, তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক। অতএব নির্ণয়ের সময় আমি এটা করে দেখাচ্ছি। দেখো যেটা সময় সেটা গুণ করতে হবে নির্ণয়ের সময় বের করতে গেলে, যেটা একটা দেওয়া আছে সময়ের সাথে, দেখো পাম্পের ক্ষমতা হচ্ছে ব্যস্ত সম্পর্ক, তার মানে এটা যেমন আছে তেমনই রয়ে যাবে, উল্টাবে না, মানে উপরে 5 আছে নিচে 7 আছে এরকমই থাকবে, ইন্টু এবার জলের পরিমাণ যেহেতু সরল সম্পর্ক তার মানে উল্টে যাবে, অর্থাৎ 63,000টা উপরকে যাবে, 36টা নিচে নামবে, তাহলে 63,000 বাই 36, 0 3টা কেটে যাচ্ছে, 7 9 63, 9 36 4, 4 8 কাটলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে দেখো 10। অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এরপরে আছে 4 দাগের 1, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b এর হোল কিউব সমান কত বের করতে বলছে, এটাও আমি করেই দেখাচ্ছি। একটু প্রথমটা দেখো 1 লাইন 2 লাইন, a কিউব এই যে 9b কিউবটা এটাকে ভাঙছি হচ্ছে b কিউ a মাইনাস b কিউ মাইনাস 8b কিউব, মানে 8 প্লাস 1 ভাঙছি, তাহলে দেখো 9 থাকছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 8b কিউব প্লাস a প্লাস b হোল কিউব, এখানটায় শুধু 9b কিউবকে মাইনাস b কিউব মাইনাস 8b কিউব হিসাবে লিখেছি। এরপর a কিউব মাইনাস b কিউবটা নিচ্ছি, আর এখান থেকেও মাইনাস এই যে এইটা এই প্লাস a প্লাস b এর হোল কিউবটা আগে রাখছি, আর মাইনাস 8b কিউবটা পরে নিয়ে যাচ্ছি, 8b কিউবটাকে 2b এর হোল কিউবে ফেলছি। এরপর দেখো a কিউব মাইনাস b কিউব, এটাকে উৎপাদকে বিশ্লেষণের সূত্রে ফেলতে হবে, a মাইনাস b a স্কোয়ার প্লাস ab a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, ab প্লাস b স্কোয়ার। আবার এটাও একই রকম সূত্র পড়বে, এটা ধরতে হবে a, এটা ধরতে হবে b, এই পুরোটা a কিউব, এইটা হচ্ছে b কিউব। তাহলে দেখো যে প্লাস চিহ্ন এটা প্লাস থাকবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি, a প্লাস b মাইনাস 2b, দরকার নেই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার, এইখানটায় সেকেন্ড ব্র্যাকেট দিবে, দিয়ে a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ার, মানে এটা a স্কোয়ার, a কিউব মাইনাস b কিউবের সূত্র দেখো a মাইনাস b মানে a প্লাস b মাইনাস 2b, তারপরে হচ্ছে a স্কোয়ার
প্লাস এ বি মানে এ প্লাস বি ইন্টু 2b প্লাস বি স্কোয়ার মানে 2b এর হোল স্কোয়ার। এরপর হচ্ছে এখানটা যা থাকবে তাই থাকবে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এখানটায় দেখো এ প্লাস বি মাইনাস 2b মানে এ বি মাইনাস 2b বিয়োগ হয়ে হচ্ছে এ মাইনাস বি। এইটাকে সূত্রে ফেলতে হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে পড়বে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এগুলো গুণ হবে, দেখো 2b এর সাথে এ গুণ হয়ে হচ্ছে 2ab, বি এর সাথে 2b গুণ হয়ে হচ্ছে 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার সমান যা আছে থাকবে এখানটায় দেখো এ স্কোয়ার একটা আছে, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার দেখো না 2ab আছে হচ্ছে একটা দুটা, তার মানে 2ab হচ্ছে 4ab, বি স্কোয়ার দেখো একটা বি স্কোয়ার দুটো বি স্কোয়ার চারটা বি স্কোয়ার 4 6 7 তাহলে হচ্ছে 7b স্কোয়ার সমান এখান থেকে দেখো এইটা একটা এটা আর এটা একটা, এই দুটো থেকে কমন যাবে হচ্ছে এ মাইনাস বি, এখানেও আছে এ মাইনাস বি এখানেও আছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি কমন যাবে। পড়ে থাকছে দেখো এগুলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখান থেকে পড়ে থাকছে এটা প্লাস এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 7b স্কোয়ার সমান এ মাইনাস বি এই এ স্কোয়ারের যোগ হবে 2a স্কোয়ার প্লাস 4abর সাথে ab যোগ হবে হচ্ছে 5ab প্লাস 7b স্কোয়ারের সাথে এই বি স্কোয়ার যোগ হবে 8b স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এ মাইনাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার। এরপর দেখো 4-এর দাগে 2-এর অঙ্কটা আছে, এটা উৎপাদকে বিশ্লেষণই করতে বলেছে, এটাও আমি আগে থেকে করে রাখিনি যাতে তোমরা বুঝতে পারবে, আমি ভেবেছি যে সাথে সাথে করে দেখালে ভালো বোঝা যাবে, সেজন্য দেখো এইটাকে প্রথমে 2 যা আছে থাক, এইটা কমন নিচ্ছি মাইনাস, তাহলে এ মাইনাস 1/a মাইনাস 7, এবার এটাকে সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটাই এইটাকে ফেলতে হবে, তাহলে 2 এটা এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার এই সূত্রটাই ফেলছি প্লাস 2 ইন্টু এ মানে এ বি মানে 1/a, এরপর যা আছে তাই থাকবে সমান 2 যা আছে থাকবে, এটা কাটছে মানে 2 মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7, এরপর 2 এর সাথে এটা গুণ হবে, তাহলে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার, 2 এর সাথে এটা গুণ হবে প্লাস 4 মাইনাস এ মাইনাস 1/a মাইনাস 7 সমান 2 ইন্টু এ মাইনাস 1/a এর হোল স্কোয়ার, এই 4 এই 7 যোগ বিয়োগ হবে, আর এইটা এক কাছে রাখছি এ মাইনাস 1/a রাখছি, এটা পাশকে নিয়ে গেলে দেখো 4-এর সাথে বিয়োগ হয়ে মাইনাস 3 হবে। এরপর ধরি এই যে এ মাইনাস 1/a এটাকে এক্স সমান এক্স, তাহলে দেখো এখানটায় এইটার জায়গায় যদি এক্স বসায় 2x স্কোয়ার, এখানেও এক্স বসবে মাইনাস এক্স মাইনাস 3, এরপর এটা জাস্ট মিডিল টার্ম হবে 2x স্কোয়ার 3 মানে 3 2 6, এটা লিখে রাখছি 2x স্কোয়ার মাইনাস এখানটায় দেখো কি বসবে সেটা বের করতে হবে, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তার মানে মিডিল টার্মের ক্ষেত্রে আমরা জানি মাইনাসে কি বসাতে হবে 1 বসাতে হবে, 3 2 6 6 দেখো 3 2 6, 6কে ভাঙলে তাহলে কি হচ্ছে 6 সমান 3 আর 2, 3 আর 2কে বিয়োগ করলে 1 হয়, তাহলে 3 মাইনাস 2 করে দিলে 1 হয়ে যাবে, বেশি ঝামেলার কিছু নেই। 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2x, এইখানটা ভুল করে অনেকে, মাইনাস আছে মানে ব্র্যাকেট তুলতে গেলে চিহ্ন চেঞ্জ হবে, সেটা কিন্তু খেয়াল রাখবে, মাইনাস 3 এই দুটো থেকে কমন যাবে, দেখো কমন যাবে হচ্ছে এক্স, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, কমন গেলে হচ্ছে 2x মাইনাস 3 প্লাস এখান থেকে 1 কমন যাবে, কিছু কমন যাওয়ার নাই মানে 1 ইন্টু 2x মাইনাস 3, তাহলে হচ্ছে 2x মাইনাস 3x প্লাস 1, এরপর এক্সের মানটা বসাতে হবে, এক্সের মান দেখো আমরা কি ধরেছি এ মাইনাস 1/a, তাহলে এখানে এক্সের মান বসাতে হবে
2a মাইনাস 1/a মাইনাস 3, a মাইনাস 1/a প্লাস 1, তাহলে 2a মাইনাস 2/a মাইনাস 3, 2a মাইনাস 2/a মাইনাস 3, আর এখানেও থাকছে a মাইনাস 1/a প্লাস 1। দেখো এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের অ্যান্সার। পুরোটা একবার দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কটায় যাচ্ছি। পরেরটায় দেখো গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম রাশিমালা হচ্ছে 4x² - 4, দ্বিতীয় রাশিমালাটা লিখে নিয়েছি, তৃতীয়টা লিখে রাখছি। এরপর এটা দেখো করতে হবে 4x² - 4 মানে 4x² - 2a² সমান, এটা তাহলে a² - b² সূত্রে পড়বে। 4টাকে 2 × 2 লিখছে, সূত্রে পড়লে হচ্ছে a + b x + 2 a² - b² মানে a + b × a - b, সেই সূত্রে ফেললাম, হয়ে গেল। এরপর হচ্ছে এটা, এখান থেকে দেখো আগে যা কমন নেওয়া যায় সেটাকে কমন নিয়ে নিতে হয়। এখান থেকে কমন যাবে, দেখো 3 কমন যাবে, এক্সও কমন যাবে, তাহলে 3x কমন গেল, থাকছে হচ্ছে x³ - 8 সমান 3x, এর হোল কিউব, 8কে লেখা যায় 2 এর হোল কিউব সমান 3x। এটা a³ - b³ এর উৎপাদকের বিশ্লেষণের সূত্রে পড়বে, তাহলে 3x x - 2, তারপর হচ্ছে x² প্লাস ab মানে 2x প্লাস b² মানে 2a² মানে হচ্ছে 4, এটা হয়ে গেল। এরপর এটা 12কে আমরা লিখতে পারি 3 × 2 × 2, 3 × 2 = 6, 6 × 2 = 12। এইটা এবার মিডিল টার্ম করতে হবে, x² প্লাস -10, তাহলে দেখো 10 বসাতে হবে। 10কে আমরা লিখতে পারি 10 সমান 5 × 2, এই 5 আর 2কে কিসে ভাজাতে হবে, বিয়োগে 3 ভাজাতে হবে, তার মানে 5 আর 2 বিয়োগ করলেই 3 হয়ে যাচ্ছে, তাহলে 5 - 2 করলে হচ্ছে 3x হচ্ছে। এই 3টা ভাজাতে হবে কিন্তু বিয়োগে, এই যে মাইনাস চিহ্ন আছে পরে, x এর পরে যেই চিহ্ন তাতে ভাজাতে হয়, তাহলে সেই হিসাবে হয়ে গেল। এরপর 3 × 2 × 2 x², ব্র্যাকেট তুললে 5x - 2x -10। এরপর এই দুটো থেকে কমন যাবে, এই দুটো থেকে কমন যাবে, কি কমন যাবে, x, তাহলে x + 5 মাইনাস এখান থেকে কমন যাবে হচ্ছে 2, এটাও 2, x মাইনাস যেহেতু আগে রাখছি ব্র্যাকেটের আগে, তাই চিহ্ন কিন্তু চেঞ্জ করতে হবে, এইখানটা সবসময় খেয়াল রাখবে, বেশি ভুল এখানটাই হয়। মাইনাস কমন নিলে x, এটা তাহলে চেঞ্জ হবে, চিহ্নটা মাইনাসটা প্লাস হবে, 5 সমান 3 × 2 × 2। এরপর x + 5 এই দুটো থেকে কমন নিচ্ছি, এই দুটো থেকে, তাহলে এখানে কি কমন যাচ্ছে, x + 5 পড়ে থাকছে, এর থেকে x, এখান থেকে পড়ে থাকছে -2, এটাই হচ্ছে এটার উৎপাদক বিশ্লেষণ ভাঙলে এটা হচ্ছে এর। অতএব নির্ণেয় গসাগু, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা দেখো মানে সবেই যেটা একই থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, একই আছে। দেখো এটাও x - 2 আছে, এখানেও x - 2 আছে, এখানেও x - 2 আছে, আর কিন্তু কিছুই একই নেই, তার মানে অ্যান্সার হবে x - 2। এরপর 5-এর অথবা যে লসাগু আছে সেটা নির্ণয় করতে হবে। প্রথম রাশিমালা দেখো x² + x² y² + y², এটাকে ফেলতে গেলে x² এর হোল স্কোয়ার প্লাস 2ab 2x² × y² প্লাস y² এর হোল স্কোয়ার, এটা আমরা সূত্রে ফেলছি a² + 2ab + b² এর মানে a + b হোল স্কোয়ার। এরপর দেখো এইটা এখানে থাকেনি, আমরা ধরেছি, তার মানে এটা বিয়োগ করতে হবে, আর এইটা ছিল তার মানে লিখে দিতে হবে x² y²। এরপর এটা সূত্রে পড়ছে a + b হোল স্কোয়ার মানে x² + y² এর হোল স্কোয়ার, এই দুটো বিয়োগ করলে থাকছে -x² y² সমান x² + y² এর হোল স্কোয়ার -xy এর হোল স্কোয়ার। তাহলে এটা দেখো a, এটা b মানে a² - b² সমান এ সূত্র মানে a + b - b, x² + y² + xy, x² + y² - xy, এটা হয়ে গেল প্রথমটার।
এরপর হচ্ছে দ্বিতীয় রাশিমালা। দ্বিতীয় থেকে দেখো কমন যাবে ওয়াই। ওয়াই যদি কমন যায় থাকছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা সূত্রে পড়বে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের বিশ্লেষণের সূত্র, মানে এ প্লাস বি এক্স প্লাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাও দ্বিতীয় রাশিমালাটা হলো। এরপর দেখো এইটা করতে হবে, এখানে থেকে এক্স কমন নেওয়া যাবে, তাহলে এক্স কমন নিলে এটাই পড়ে থাকছে এক্স, এটাই থাকছে ওয়াই, তার হচ্ছে হোল কিউব, মানে এটা পুরোটার হোল কিউব ছিল, পুরোটার হোল কিউব, তাহলে হচ্ছে এক্সের হোল কিউব এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব। এটাই অ্যান্সার, মানে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাচ্ছে, এর আর কিছু করতে হবে না। অতএব নির্ণেয় লসাগু সমান, দেখো নির্ণেয় লসাগু মানে আগে ব্র্যাকেটের আগে যা আছে সেগুলো আগে লিখে নেবে, তাহলে এক্স কিউ ওয়াই এগুলো লিখতে হবে, তারপর যা আছে লিখে দিলেই চলবে। প্রথমটাই কি আছে এটা পুরোটা লিখে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এবার যেগুলো লেখা হবে সেগুলো বাদে বাকি যেগুলো পড়ে থাকবে, দেখো এইখানে এইটা একবারও লিখিনি, তার মানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই, ওয়াইটা লিখে দিয়েছি আগে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার লেখা হয়ে গেছে, তাহলে আর লেখার দরকার নেই। আর এক্স মাইনাস ওয়াইয়ের হোল কিউব এটাও একবারও লেখা হয়নি, তার মানে এটাও লিখতে হবে। তাহলে দেখো নির্ণেয় লসাগু এটাই হচ্ছে। আজকে এই 5 দাগের লসাগু পর্যন্তই দিলাম, বাকি যে ম্যাথগুলি আছে সেগুলি সলভ করে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেব। একটা ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে, তাই আমি ঠিক করছি যে নেক্সট আরেকটা ভিডিও করব পার্ট 2, এটা পার্ট 1 করছি। এইভাবেই সমস্ত পেজগুলি দিতে থাকবো। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখো, কমেন্ট করে জানিও যে সাউন্ড কোয়ালিটি বা ভিডিও স্ক্রিন কোয়ালিটি কেমন, কিভাবে ভিডিও করলে তোমাদের ভালো হবে। ম্যাথগুলো আগে করে বুঝিয়ে দেবো না, যেমন করছি সাথে সাথে করিয়ে বোঝাবো, সেটা হলে সুবিধা হবে, সেটাও কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, এছাড়া এন্ড স্ক্রিনেও ভিডিওটা দেখতে পাবে, তোমরা টাচ করলে চালু হবে। তো চলো আজকে এই পর্যন্তই।